আপনি একসময় কুখ্যাত এরশাদ শিকদারের ঘনিষ্ঠ সহযোগী ও তার সম্পত্তির ব্যবস্থাপক ছিলেন। আহ, বিন্দুমাত্র লেখাপড়া তারা জানে না, কিভাবে সাংবাদিকতা করে? বাংলাদেশনে যে অভিযোগ উত্থাপন করা হয়েছে যে আপনি তার ক্ষমতার প্রভাবকে কাজে লাগিয়ে আপনি কয়েকশো কোটি টাকার মালিক হয়েছেন, এটা কেউ কি আপনি অস্বীকার করে যাবেন এভাবেই? এরকম একটা কাজ দেখাক পারলে যে যে জুলাই পরবর্তী বিপ্লব পরবর্তী সময়ে আপনি 3 মাস আত্মগোপন করেছিলেন। পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যাই, সে আপনার নামে এক নয় 5টি পাসপোর্ট রয়েছে। এই নিউজটা যে কত বড় মিথ্যা, তাপস নামের এক ব্যক্তির 7% জমি দখল করেছেন আপনি। এটা আমি চ্যালেঞ্জ করলাম। আপনি বাংলাদেশ জামাত ইসলামীতে যোগ দেওয়ার একটা চেষ্টা করেছিলেন। জামাতে যোগ দেওয়ার আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাংক থেকে নামে বেনামে প্রায় 500 কোটি টাকা লুট করেছেন। ব্যাংকে 350 কোটি টাকারও বেশি ঋণ খেলাপির দায় এখনো আপনার কাঁধে রয়েছে। আলোচনা করে তো কোনো লাভ নেই। এটা আগামী দিনে নির্বাচনী আপনার বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে আপনি হিন্দু পরিবারগুলোর উপরে হামলা, এমনকি জগদীশ চন্দ্র বিশ্বাস নামের একজন ব্যক্তির ঘরে আগুন দেওয়া সহ মন্দিরেও অগ্নিসংযোগের চেষ্টা করেছেন আপনি বারংবার। গুঞ্জন রয়েছে আপনিও যে কোনো মুহূর্তে আপনার দেশ থেকে বিদেশে পাড়ি জমাবেন এবং পালিয়ে যাবেন। এরশাদ শিকদারের ছেলের সাথে একটা যাত্রা গানের অনুষ্ঠানে আপনাকে দেখেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, সময়ের প্রয়োজনে আমাদের আয়োজন দশদিকের নতুন আরও একটি বিশেষ সাক্ষাৎকার পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি হোসেন মোহাম্মদ আরমান। গুঞ্জন, অভিযোগ আর বিতর্কের ঘূর্ণাবর্তে বারবার আবর্তিত হয়েছে একটি নাম, মোল্লা মুজিবুর রহমান শামীম। জুলাই পরবর্তী প্রেক্ষাপটে 14 ফেব্রুয়ারি 2025 ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইখের চরমনাইয়ের হাতে সদস্য ফরম পূরণের মাধ্যমে তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করেন। তিনি যোগদানের কিছুদিন পরে যখন ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে তাকে বাগেরহাট 1 আসনে মনোনয়ন দেওয়া হয় সংসদ নির্বাচন করার জন্য, তখন থেকেই তার বিরুদ্ধে শুরু হয় একের পর এক অভিযোগ, সন্দেহের ঝড় এবং অবিরাম বিতর্কের মিছিল। তারই ধারাবাহিকতায় সম্প্রতি অনলাইন নিউজ পোর্টাল বাংলা এডিশন কর্তৃক প্রকাশিত এক ভিডিও প্রতিবেদনে তার বিরুদ্ধে উত্থাপিত হয়েছে একগুচ্ছ অভিযোগ, যেখানে এরশাদ শিকদারের ম্যানেজার থেকে শুরু করে ঋণ খেলাপি, জমি দখল এবং সাম্প্রদায়িক দাঙ্গা উস্কে দেওয়ার মতো অসংখ্য অভিযোগ উঠে এসেছে তার বিরুদ্ধে। আসলে কি এগুলোকে সত্যি অভিযোগ নাকি গুঞ্জন? এই প্রশ্নের জবাব খুঁজতে আমরা আজকে মুখোমুখি হয়েছি মোল্লা মুজিবুর রহমান শামীমের। তার নিজের কণ্ঠে শুনব বিতর্কের বিপরীতে তার অবস্থান, অভিযোগের প্রাচীর ভেদ করে বেরিয়ে আসা তার বক্তব্য। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই বিশেষ সাক্ষাৎকার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনারা ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনি খেয়াল করেছেন সাম্প্রতিক সময়ে অনলাইন নিউজ পোর্টাল বাংলা এডিশন কর্তৃক আপনার বিরুদ্ধে অসংখ্য অভিযোগ উঠে এসেছে। আসলে আমরা এই অভিযোগের বিপরীতে আপনার অবস্থানটা কি এবং আপনার বক্তব্যটা জানার জন্য, যেহেতু আপনি জনগণের প্রতিনিধিত্ব করে আগামী সংসদ নির্বাচনে বাগেরহাট 1 আসন থেকে নির্বাচন করতে চাচ্ছেন, তো সেই হিসেবে জনগণের প্রতিনিধিত্ব করার জন্য আমরা চাই জনগণের কাছে যে এই সন্দেহের যে একটা আপনার বিরুদ্ধে যে একটা অবস্থান তৈরি হয়েছে, এই জায়গাটা খোলাসা করার জন্য বা এর বিপরীতে আপনার বক্তব্যটা জানার জন্য আজকে আমরা এসেছি। তো আপনি যদি অনুমতি দেন, আমরা একটা একটা করে ধারাবাহিকভাবে আপনার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের প্রশ্নের জবাবগুলো আপনার কাছ থেকে জানতে চাই। আলহামদুলিল্লাহ, আমি জবাব দিতে চাই। আমি অভিযোগগুলার আশা করি যথাযথ উত্তরটা আমি দিতে পারবো। আমাদের প্রথম যে জিজ্ঞাসাটা, আপনি নমিনেশন পাওয়ার পর থেকেই একের পর এক আপনাকে ঘিরেই বারবার অভিযোগ উঠে আসছে। আমরা মূল অভিযোগে যাওয়ার পূর্বে আসলে এই জিনিসটা জানতে চাই, এই যে কারণটা কি, যেন একের পর এক অন্যান্য যারা আপনার প্রতিদ্বন্দ্বী প্রার্থী যারা রয়েছেন, যাদের নাম ইতিপূর্বে প্রকাশিত হয়েছে, কিন্তু আপনাকে নিয়ে কেন বারবার এই বিতর্কের ঝড়গুলো উঠে আসছে? কারণ আমি 3.5 বছর চিতলমারী উপজেলার সন্তোষপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলাম। সেই সময় এলাকার উন্নয়ন, ওই এলাকার রাস্তাঘাট বলতে কিছু ছিল না, কোনো ব্রিজ ছিল না, কোনো কার্পেটিং রাস্তা ছিল না। আমি 3.5 বছরে ইউনিয়নের 80% রাস্তা পাকা করেছি, সমস্ত ব্রিজগুলো করেছি, স্কুল কলেজের উন্নয়ন করেছি, মাদ্রাসা মসজিদের উন্নয়ন করেছি। এর পরবর্তীতে 2014 সালে আমি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হই স্বতন্ত্র প্রার্থী হিসাবে আনারস প্রতীক নিয়ে। আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিল বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহসভাপতি বাবু অশোক কুমার বড়াল। তাকে হারিয়ে যখন আমি চেয়ারম্যান নির্বাচিত হই,
হওয়ার পরে ওই এলাকায় ব্যাপক উন্নয়নমূলক কর্মকাণ্ড করেছি। কোনো ধরনের ঘুষ দুর্নীতি কোনো পার্সেন্টেজের সাথে আমি জড়াই নেই। এটা সর্বজন এই কথাটা জানে, সারা উপজেলাবাসী বা আশপাশে যারা আছেন সবাই এই বিষয়টা জানে। যার কারণে আমাকে প্রার্থী ঘোষণা করার পরে জনগণ, ওই এলাকার জনগণ স্বতঃস্ফূর্তভাবে আমাকে সমর্থন করে। এই ভয়ে আমার প্রতিপক্ষ যারা আছেন তারা আমার বিরুদ্ধে নানাবিধ ষড়যন্ত্র করতেছে, নানাবিধ কথা বলতেছে। আমি মনে করি বাগেরহাট 1 আসনের মানুষ বাস্তবতাকে বিশ্বাস করবে। আমি কি করেছি তারা জানে, তার উপরে তারা বিচার করবেন। অতএব আমার প্রতিপক্ষের কথায় বিশ্বাস তারা করবেন, এটা আমি আশা করি। আমরা চলে যেতে চাই বাংলা এডিশনে যে আপনার বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠেছে, আমরা এর বিরুদ্ধে আসলে কিন্তু জনমনে একটা প্রভাব বিস্তার করছে এবং নানা গুঞ্জন শোনা যাচ্ছে। আমরা চাই আপনার কাছ থেকে এর মানে স্পষ্ট জবাব জানতে চাই। প্রথম যে ভিডিওটা যে শুরু করা হয়েছে, যে বাংলা এডিশনে বলা হয়েছে আপনি একসময় কুখ্যাত এরশাদ শিকদারের ঘনিষ্ঠ সহযোগী ও তার সম্পত্তির ব্যবস্থাপক ছিলেন। এই ঘটনাটাকে আপনি কিভাবে অস্বীকার করবেন? এটা কিন্তু তৃণমূলে বা আপনার এলাকায় প্রত্যেকটা জনমনে এই প্রশ্নটা খুব গাঢ়ভাবে মিশে আছে, যেন চাইলেই আপনার নামের পাশ থেকে এরশাদ শিকদারের নামটাকে বিচ্ছিন্ন করা যাচ্ছে না। এর আসলে যৌক্তিকতা কতটুকু? এই ব্যাপারে আমি বলতে চাই, সম্পত্তির ব্যবস্থাপক বা ম্যানেজার বলতে বোঝায় তার ব্যবসার মূল কর্মকাণ্ড, তার সম্পত্তির মূল কর্মকাণ্ড আমার হাত দিয়ে হয়েছে। প্রশাসন আছে, জনগণ আছে, সাংবাদিক ভাইরা আছেন, ওই এলাকার মানুষ আছেন। কোনো একজন ব্যক্তি যদি বলতে পারে যে মুজিবুর রহমান শামীমকে জীবনে কোনো দিন এরশাদ শিকদারের সাথে দেখেছি, বা তার অফিসে দেখেছি, বা তার বাসায় দেখেছি, বা কোনো ছবি ভিডিও কোনো ধরনের পেপার পত্রিকার কাটিংয়ে আমাকে দেখে, তাহলে এই কথা বলা যায়। এটা ডাহা একটা মিথ্যা কথা। আমার সাথে জীবনে কোনো দিন এরশাদ শিকদারের সাথে দেখা হয় নাই। তার সম্পত্তি ব্যবস্থাপক তো দূরের কথা, সম্পত্তি ব্যবস্থাপক বলতে সম্পত্তি নিয়ে বিভিন্ন প্রশাসনের ব্যক্তির কাছে গিয়েছি, টাকা উঠাবার জন্য ব্যাংকে গিয়েছি। এই ধরনের যদি কোনো বক্তব্য কোনো ব্যাংক ম্যানেজার, কোনো এসিল্যান্ড, কোনো ডিসি সাহেব যদি বলতে পারে, বা ওই এলাকার কোনো জনগণ বলতে পারে, বা আমার একটা ছবি যদি কেউ দেখাইতে পারে, এরশাদ শিকদারের শত শত হাজার হাজার ছবি বিভিন্ন পত্রিকায় সিরিজ আকারে তার মৃত্যুদণ্ডের আগে অ্যারেস্ট হওয়ার পরে ছাপা হয়েছে। সেখানে অনেক রাজনৈতিক ব্যক্তি, অনেক আমলা, অনেক পুলিশ কর্মকর্তার ছবি ছাপা হয়েছে। সেখানে কি কোথাও আমার নাম বা ছবি ছাপা হয়েছে? আমি যদি তার সম্পত্তির ব্যবস্থাপক বা ম্যানেজার থাকি, তাহলে সবার আগে তো আমার বিরুদ্ধে মামলা হবে, আমার নামে পেপার পত্রিকা আসবে, আমার ছবি ছাপা হবে। এটা তো বলার অপেক্ষা করে না। বাংলা এডিশন যে রিপোর্টটা করেছে এটা সম্পূর্ণ ভিত্তিহীন, কাল্পনিক, এবং এটা মানুষকে খাওয়াবার জন্য ওই এরশাদ শিকদারের পুরনো কাহিনী দিয়ে একটা গান দিয়ে শুরু করেছে, মানুষ যাতে রসালো কিছু খায়, এই জন্য এই কাজটা করেছে। আসলে এর সাথে কোনো ধরনের 1% বা বিন্দুমাত্র কোনো সম্পর্ক আমার সাথে নেই। তাকে আমি জীবনে চিনি না, দেখিনি আমি তাকে কোনোদিন। এরশাদ শিকদারের এক ভাই, বোন, তারপরে ভাইরা, আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, তারা তো খুলনা শহরে বসবাস করতেছে। আমি খুলনা শহরে 90 দশক থেকে বসবাস করি। তাদের সাথে আমার কখনো দেখা হয়েছে? তাদের সাথে কি কখনো আমার এটা নিয়ে কথা হয়েছে? যদি আমি সম্পত্তিক ব্যবস্থাপক থাকতাম, এরশাদ শিকদার জেলে যাওয়ার অনেক পরে তার ফাঁসি হয়েছে, তত সময় তো আমার কাছে তারা আসতো, বলতো, সম্পত্তির হিসেব নিত। এগুলো ভিত্তিহীন, বানোয়াট এবং মিথ্যা কথা। আমরা ওই প্রতিবেদনে দেখেছি অনেক দর্শক মন্তব্য করেছে সেই সময় ছবির এতটা প্রচলন ছিল না, যার কারণে হয়তো বা আপনার ছবি ওরকমভাবে আসেনি। এবং আরও একজন পাঠককে, দর্শককে আমরা দেখেছি, তিনি কমেন্ট করেছেন তিনি নাকি নাজিরপুরে এরশাদ শিকদারের ছেলের সাথে একটা যাত্রা গানের অনুষ্ঠানে আপনাকে দেখেছে। এটা পাঠকের মন্তব্য এবং পাঠকের থেকে উদ্ধৃত প্রশ্ন, এ বিষয়ে আপনি কি বলবেন? হ্যাঁ, ভালো কথা। আমি চিতলমারি যখন উপজেলা চেয়ারম্যান ছিলাম, আমি যাত্রা গান বন্ধ করার জন্য আন্দোলন করে আমি যাত্রা গান বন্ধ করে দিয়েছি। আমার সাথে যাত্রা গান আমি জীবনে কোনদিন শুনতে যাইনি, দেখতে যাইনি। তা আমার সাথে কীভাবে এই ধরনের ঘটনা? নাজিরপুরে কোনো লোক, কোনো প্রশাসন, কোনো কেউ কি বলতে পারবে যে আমি কোনো যাত্রা গানে গিয়েছি? কখনো আমার সাথে যাত্রা গানের প্রশ্নই আসে না। এবং এরশাদ শিকদারের ছেলেকে আমাকে চেনেও না, আমার দেখা হয়নি। সে তো জীবিত আছে, আমিও জীবিত আছি। তার কাছে শোনা হোক, জিজ্ঞেস করা হোক, তার কাছে প্রশ্ন করা হোক যে আমাকে সে দেখছে কিনা, বাবার সাথে কখনো গান শুনছে কিনা। এই ধরনের কথা তো সম্পূর্ণ ভিত্তিহীন। আমি যাত্রা গানের বিরুদ্ধে একটা লোক। আমি চিতলমারি উপজেলার চেয়ারম্যান থাকাকালীন সমস্ত উপজেলার যাত্রা গান আমি বন্ধ করে দিয়েছি।
এটা সমস্ত প্রশাসনের লোক, সমস্ত আলেম ওলামারা, সমস্ত মাদ্রাসার শিক্ষক, মসজিদের ইমাম সাহেবরা এই ঘটনাটা জানে। দ্বিতীয়ত অভিযোগ আনা হয়েছে যে মূলত আপনার যে এই অর্থ সম্পত্তি, বিপুল অঢেল সম্পদ যা রয়েছে, এগুলো এরশাদ শিকদারের সম্পত্তি থেকে, যেটা তো আপনি অস্বীকার করলেন। তারপরেও এসব ব্যাপারে আপনি আসলে যদি সংক্ষেপে কিছু বলতেন। এরশাদ শিকদারের সম্পত্তি থেকে যদি আমার সম্পত্তি আসে, ওই দলিলের মালিকানা নিশ্চয়ই এরশাদ শিকদারের থাকবে, বা ওই অর্থের সংস্থান তার থাকবে, ওই সম্পত্তির মালিক সে ছিল। এই ধরনের কোনো ডকুমেন্ট কি দেখাইতে পারছে কেউ যে আমার এরশাদ শিকদারের একটা সম্পত্তি আমি কিনেছি, বা একটা সম্পত্তি আমি দখল করে নিয়েছি, বা আমার নামে একটা দলিল করে দিয়েছে, বা তার কোনো ছেলে মেয়ের সম্পত্তি আমার নামে দলিল করে দিয়েছে? তাহলে কি এটা কীভাবে সম্ভব? আপনি যদি এরশাদ শিকদারের সম্পৃক্ততা বা সংশ্লিষ্টতা অভিযোগ করেও যদি যান, তাহলে আসলে এমপি শেখ হেলাল সাহেবের সাথে আপনার সংশ্লিষ্টতার সূত্র ধরে বাংলাদেশনে যে অভিযোগ উত্থাপন করা হয়েছে যে আপনি তার ক্ষমতার প্রভাবকে কাজে লাগিয়ে আপনি কয়েকশো কোটি টাকার মালিক হয়েছেন, এটা কেউ কি আপনি অস্বীকার করে যাবেন এভাবেই? আমি উপজেলা চেয়ারম্যান ছিলাম, আমি এক সময় আওয়ামী লীগের সাথে জড়িত ছিলাম। আমার উপজেলা চেয়ারম্যান থাকাকালীন সময়ে শেখ হেলাল সাহেব ওই এলাকার এমপি, তার সাথে আমি কয়েকটা মিটিংয়ে আমি একসাথে আমরা মিটিং করেছি, তার সাথে আমার দেখা হয়েছে, কথা হয়েছে। বাট আমি তার কাছ থেকে কোনো কাজ নিয়েছি, তার কাছে কোনো কাজ নিয়ে আমি শত শত কোটি টাকার মালিক হয়েছি, এরকম একটা কাজ দেখাতে পারলে যে এই কাজটার মাধ্যমে আমি 100 কোটি টাকার মালিক হয়েছি, এই তদবিরটা করে আমি তার নাম ভাঙিয়ে আমি 100 কোটি টাকার মালিক হয়েছি, আমি 10 কোটি টাকার মালিক হয়েছি, এই ধরনের একটা কাজ দেখাতে পারলে, এটা তো প্রমাণ সাপেক্ষে ডকুমেন্টারি বিষয়। এই ধরনের একটা কাজ দেখাক। আমার সাথে তার কি সম্পর্ক ছিল সারা প্রশাসনের লোক জানে, চিতলমারি বাগেরহাটের সমস্ত সাংবাদিকরা জানে, চিতলমারির জনগণ জানে, আওয়ামী লীগের নেতারা জানে, বিএনপির নেতারা জানে তার সাথে আমার কী সম্পর্ক ছিল। আমি বিগত 7-8 বছর চিতলমারিতে আমাকে কেউ দেখেনি, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই 5 তারিখের পরে ছাড়া চিতলমারির কোনো লোক কখনো চিতলমারি শহরে আমাকে দেখছে কিনা সেটা আপনারা তাদের কাছে জিজ্ঞেস করে দেখেন। এটা ভিত্তিহীন কাল্পনিক একটা কথা। এখানে আরও অভিযোগ উত্থাপন করা হয়েছে যে আপনি আওয়ামী লীগের আমলে, আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাংক থেকে নামে বেনামে প্রায় 500 কোটি টাকা লুট করেছেন। আসলে টাকাগুলো কিভাবে কোথায় রেখেছেন? বা ব্যাংক থেকে টাকা লুট করতে হলে অস্ত্রসহ গুন্ডা বাহিনী নিয়ে যেতে হয়, ব্যাংক লুট করতে হয়, এটা সারা দেশের পেপার পত্রিকা মিডিয়ায় আসে। এই ধরনের কোনো মিডিয়ায় আসছে, এই ধরনের কোনো ডকুমেন্ট কি আপনাদের কাছে আছে যে আমি ব্যাংক লুট করেছি বা ব্যাংকে কোনো লুট এই ধরনের হয়েছে? এটা হলো প্রথম কথা। 2 নম্বর, আমি একজন ব্যবসায়ী, আমার কয়েকটি ইন্ডাস্ট্রি আছে, আমার ব্যবসার প্রয়োজনে আমি ব্যাংক থেকে লোন নিতে পারি, সেইটা ব্যাংকিং নিয়ম মেনে আমি সেই কাজগুলো করেছি। এখানে লুটের সাথে তো কোনো বিষয় নেই, এগুলো ভুয়া, মিথ্যা এবং অপপ্রচার ছাড়া আর কিছু। বাংলাদেশের প্রতিবেদন অনুযায়ী আপনি যেটা অস্বীকার করলেন, এখনো ইসলামী ট্রাস্ট ব্যাংক, পদ্মা ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংকে 350 কোটি টাকারও বেশি ঋণ খেলাপির দায় এখনো আপনার কাঁধে রয়েছে। এগুলো কি আপনি ভিত্তিহীন মনে করছেন? বা এই প্রশ্নটার উত্তর আমি আগেও দিয়েছি যে আমি যদি ঋণ খেলাপি থাকি, আগামী নির্বাচনে আমি অংশগ্রহণ করতে পারবো না। বাংলাদেশের আইনে যদি কেউ 100 টাকারও ঋণ খেলাপি থাকে, সে কোনো নির্বাচন করতে পারবে না। এইখানে এই ধরনের ভিত্তিহীন কথা বলে আলোচনা করে তো কোনো লাভ নেই। এটা আগামী দিনে নির্বাচনী মাঠে এটার বিষয়ে প্রমাণ হবে। আমি যদি খেলাপি থাকি, আমি ইলেকশন করতে পারলাম না, নির্বাচন থেকে আমি সরে দাঁড়াইলাম। আর যদি খেলাপি না থাকি, তাহলে নির্বাচনী মাঠে আমার সাথে তাদের দেখা হবে, এই বিষয়টা পরিষ্কার হবে, তখনই আপনারা পরিষ্কারভাবে জানতে পারবেন। আপনার যে ঋণের বিষয়টা আপনি বললেন, যে বিষয়টা এসেছে, আপনি একাধিকবার একই সম্পত্তি দেখিয়ে বারবার ঋণ নিয়েছেন, এমনকি কোথাও কোথাও আপনার বিক্রি করা সম্পত্তি দেখিয়েও আপনি ঋণ নিয়েছেন, এই জায়গায়, এবং অন্যের সম্পত্তি দেখিয়েও আপনি ঋণ নিয়েছেন ব্যাংক থেকে। এক্ষেত্রে সাউথ হ্যাচারি অ্যান্ড অ্যাগ্রো লিমিটেড এবং জয় শিপিং এর নাম এখানে বিশেষভাবে উল্লেখ করা হয় যে আপনি জয় শিপিংকে অন্য জায়গায় বিক্রি করেছেন, বিক্রি করার পরেও সেটা দিয়ে আপনি ঋণ নিয়েছেন। এই বিষয়টা আপনি কিভাবে বলবেন? এটা কাল্পনিক একটা আলোচনা, কারণ রেজিস্ট্রেশন কখনো 2 নামে বা 3 নামে রেজিস্ট্রেশন করা কখনো সম্ভব হয় না। একটা জিনিস বিক্রি করতে হইলে রেজিস্ট্রেশন চেঞ্জ করে, নাম চেঞ্জ করে বিক্রি করতে হয়, এবং ওই একই জিনিস দিয়ে ব্যাংক আবার দ্বিতীয়বার আবার রেজিস্ট্রেশন করে আমাকে লোন দেবে, এটা কাল্পনিক কথা। এই কথাটা আসলে ব্যাংকিং আইনে কোনো ধরনের ভিত্তিই নেই, এ ধরনের কোনো ঘটনা ঘটার কোনো সুযোগই নেই। আর আপনার যে কথাটা বলছেন
যে অন্যের মানে আপনার এই সম্পত্তি বিক্রি করার সম্পত্তি দেখাক, কোন সম্পত্তি আমি বিক্রি করে দিয়ে আমি লোন নিচ্ছি এটা দেখাক, ফলে প্রমাণ দেখাক। এই ধরনের কোনো সুযোগ বাংলাদেশে ব্যাংকিং নিয়মে এটা নেই। এটা সম্পূর্ণ ভিত্তিহীন, ভুয়া, এবং আলোচনা করার জন্য, আমাকে ক্ষতিগ্রস্ত করার জন্য, আমার মান সম্মান ক্ষুণ্ণ করার জন্য এই ধরনের আলোচনা, সেটা কোনো সুযোগই নেই। আপনি বললেন দেখাতে, এখানে কিন্তু বলা হয়েছে যে জয় শিপিং আপনি আরো 2 বছর আগেই বিক্রি করেছেন, মালিকানা হস্তান্তরের পরও সেটি দেখিয়ে ব্যাংক থেকে ঋণ নিয়েছেন। এটা এটা আপনার রেজিস্ট্রেশন দপ্তর আছে গভর্নমেন্টের, সরকারি যে রেজিস্ট্রেশন দপ্তর আছে, সেখানে গেলেই আপনারা দেখতে পারবেন যে এই জয় শিপিংটা কার নামে রেজিস্ট্রেশন করা আছে, সেখানে মর্টগেজ করা আছে কিনা, অন্য নামে বিক্রি করা আছে কিনা, এটা ডকুমেন্টারি বিষয়। এই সমস্ত সম্পূর্ণ ভুয়া, ভিত্তিহীন এবং মিথ্যা কথা। আরেকটা বিষয় আপনাদের মাথায় রাখতে হবে, এই যারা সাংবাদিকতা করে কোনো ডকুমেন্ট ছাড়া, কোনো জিনিস দেখা ছাড়া কিভাবে এই ধরনের একটা মিথ্যা অভিযোগ একজনের নামে করতে পারে? তারা তো, এটা কোনো সুযোগ আছে? তাদেরকে বিন্দুমাত্র লেখাপড়া তারা জানে না? কিভাবে সাংবাদিকতা করে যে একটা রেজিস্ট্রেশন করা জাহাজ আরেকজনের নামে কিভাবে রেজিস্ট্রেশন করে দেয় এবং ব্যাংক কীভাবে সেখানে টাকা দেয়? এটা কোনো সুযোগ আছে? এটা তো সরকারি কর্মকর্তার সাথে জড়িত, এর সাথে একটা ইনস্টিটিউট জড়িত সরকারি, এটা তো বেসরকারি বিষয় না, এটা সরকারি একটা বিষয়, এটা তো কোনোভাবেই সম্ভব না। এটা কিভাবে তারা এই ধরনের বিষয় তারা করে? এবং আমার সম্পত্তি বিক্রি করার সম্পত্তি দিয়ে লোন করার কোনো সুযোগ আছে কখনো বাংলাদেশে আইনে আছে? দেখাইতে পারবে? এ ধরনের ভুয়া কথা, এদের তো বিন্দুমাত্র, আমি জ্ঞান শূন্য মানুষ অপপ্রচার করার জন্য এই কাজটা করি। আপনি যেভাবে বললেন, তো এখানে আমরা দেখেছি ওখানে একটা নিলামের বিজ্ঞপ্তিও টেনে আনা হয়েছে যে ব্যাংক ঋণ খেলাপির দায়ে আপনার সাউথ হ্যাচারিয়ান অ্যাগ্রো লিমিটেড নিলামে উঠেছিল, কিন্তু ব্যাংকের যে কর্মকর্তা যারা রয়েছে তাদের সাথে আপনার সখ্যতা থাকার কারণে আপনার এই সেই নিলাম বিজ্ঞপ্তি পর্যন্ত আটকে যায়, সেটার আপনার সামনে আগাতে দেননি আপনার টাকার প্রভাব খাটিয়ে। এটাকে আপনি কিভাবে দেখছেন? কোনো লোক যদি ব্যাংকের লোন পরিশোধ না করেন, তার সম্পত্তি নিলাম হইতেই পারে। এটা অনেক সময় নিয়ম মেনে হয়, নিয়ম না মেনে হয়। এটা আমার প্রতি জুলুম করে তারা একটা রাজনৈতিক প্রভাব খাটিয়ে একটা নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। সেটা বাংলাদেশ ব্যাংকের আইন, ব্যাংকিং আইন, নিয়ম মেনে যা যা করার দরকার সেই কাজটা আমি করেছি, করার কারণে এটা বন্ধ হয়ে গেছে। এখানে প্রভাব খাটাবার কিছু নেই। আর ট্রাস্ট ব্যাংকটা হচ্ছে সেনাবাহিনীর ব্যাংক, সেনাবাহিনীর প্রধান হচ্ছে এটার চেয়ারম্যান। এখানে প্রভাব খাটাবার মতো কোনো বিষয় নেই। খুব বড় রাজনৈতিক ব্যক্তি ছাড়া এখানে প্রভাব খাটার কোনো প্রশ্নই আসে না। আপনি কি মনে করছেন আপনি রাজনৈতিকভাবে এখনো ছোট আছেন? আপনি কিন্তু আসলে অনেকটা প্রাসঙ্গিক হয়ে উঠেছেন বাংলাদেশের রাজনীতিতে, এবং মানুষ মনে করে আপনি চাইলেই আপনার প্রভাব খাটিয়ে আপনি অনেক কিছু করতে পারেন। এই বিষয়টাকে কিভাবে দেখবেন? আমি কখনো প্রভাব খাটিয়ে কখনো কিছু করিনি জীবনে। আমি চিতলমারিতে 5 বছর উপজেলা চেয়ারম্যান ছিলাম। ওখানে বিএনপি, জামাত, আওয়ামী লীগের লোকজন, সাধারণ মানুষ, হিন্দু সম্প্রদায়ের মানুষ আছে। তাদের কাছে আপনারা শোনেন যে প্রভাবের কোনো কাজ আমি করছি কিনা, সরকারি কোনো দপ্তরে কোনো প্রভাবের কাজ আমি করছি কিনা। আমি যে কাজ করেছি, মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করেছি, এলাকার উন্নয়নের জন্য কাজ করেছি, ওই এলাকার উন্নত করার জন্য যে কাজগুলো করার দরকার সেই কাজগুলো করেছি। এর বাইরে আমি কোনো কাজ করিনি। প্রভাব খাটানোটা আমি মনে করি না। আমি মনে করি জনগণের নির্বাচিত একজন প্রতিনিধি হচ্ছে জনগণের খাদেম। জনগণের খাদেম হিসাবে যে কাজটি করার দরকার সেই কাজটি করেছি আমি। এটা আপনি চিতলমারি এলাকার হিন্দু মুসলমান যারাই আছে তাদের কাছে জিজ্ঞেস করলে আপনি জানতে পারবেন। আপনার ভাষ্য মতো আমরা জানলাম যে আপনি আপনার আওয়ামী লীগের আমলে প্রায় 7-8 বছর যাবত এলাকা থেকে দূরে ছিলেন, এলাকায় প্রবেশ করতে পারেননি, এবং একটা অভিযোগ এসেছে যে জুলাই পরবর্তী, বিপ্লব পরবর্তী সময়ে আপনি 3 মাস আত্মগোপন করেছিলেন। যদি থেকে থাকে তাহলে কোথায় আত্মগোপন করেছিলেন, বা এই প্রসেসিং এটা আপনি কিভাবে দেখছেন আত্মগোপনের বিষয়টি? আমি জুলাই আন্দোলন চলাকালীন সময়ে পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যাই। আমি ওখান থেকে 6 তারিখ সম্ভবত আমি বাংলাদেশে আসি। বাংলাদেশে এসে আমার নিজের এলাকায় যে আমার একটি মাদ্রাসা আছেন, কওমি মাদ্রাসা, সেখানে আমার বাবা মা ওখানে পারিবারিক কবরস্থানে আছেন, ওনাদের কবর জিয়ারত করেছি। আমি এলাকার লোকজনের সাথে সাক্ষাৎ করেছি, চিতলমারি থানা অফিসার ইনচার্জের সাথে সাক্ষাৎ করেছি, আমি সাধারণ মানুষের সাথে সাক্ষাৎ করেছি। আমার নাজিরপুর প্রজেক্টে গিয়েছি, পিরোজপুর এসপি সাহেবের সাথে দেখা করেছি, বাগেরহাটের ডিসি সাহেবের সাথে দেখা করেছি,
বাগেরহাটের এসপি সাহেবের সাথে দেখা করেছি, সাংবাদিক ভাইদের সাথে আমার দেখা হয়েছে, আমার খুলনা ব্যবসা প্রতিষ্ঠানে নিয়মিত অফিস করেছি। সেখানে একজন পলাতক ব্যক্তি কিভাবে আপনার অফিস করে। এরপরে আমার জুট মিলে কিছু অনিয়ম হয়েছে, সেখানে জুট মিলে বসে জুট মিলের কর্মকর্তারা অনিয়মের সাথে জড়িত ছিল, তাদের বিরুদ্ধে মামলা করেছি সেই সময়ে। তাই 3 মাস আমি যদি পলাতক থাকি তাহলে এই কাজগুলো কখন করলাম? তাহলে এগুলোকে আপনি মনে করছেন যে সব অপপ্রচার এবং ভিত্তিহীন মনে করছেন? এটা সম্পূর্ণ ভিত্তিহীন। আমি সশরীরে না আপনার ফকিরহাট থানায় ওসি সাহেবের সাথে দেখা করেছি কয়েকবার, এই মামলা করার জন্য আমি নিজে থানায় গেছি কয়েকবার। এটা হচ্ছে সম্ভবত 9 মাসে, অর্থাৎ আগস্ট 5 তারিখে সরকারের পতনের পরে 9 মাসে সম্ভবত মামলাটা হয়েছে। আমি যদি পলাতক থাকি, নিজেই গা ঢাকা দিয়ে থাকি, থানায় যেয়ে কীভাবে মামলা করলাম? এর সাক্ষী তো প্রশাসনের লোকজন। আমি এসপি সাহেবের সাথে দেখা করেছি, ওসি সাহেবের সাথে দেখা করেছি, সাংবাদিকের সাথে আমার দেখা হয়েছে। আমার অফিসে আপনার অফিসাররা ইনকোয়ারি করতে আসছে, তাদের সাথে আমার দেখা হয়েছে। এগুলো সব ভিত্তিহীন, ভুয়া এবং বানোয়াট কথা। বাংলা এডিশন সূত্রে অভিযোগ উঠেছে যে আপনি জুলাই বিপ্লব পরবর্তী সময়ে আত্মগোপন থেকে তাদের ভাষ্যমতে এখান থেকে বের হয়ে আসা, যেটাকে আপনি অস্বীকার করলেন। এরপরেই আপনি চেয়েছিলেন আপনার রাজনৈতিক প্রভাবটাকে বিস্তার করার জন্য এবং নতুন কোনো আবরণে আপনার নিজের মানে কাজকর্ম চালিয়ে যাওয়ার জন্য আপনি বাংলাদেশ জামাত ইসলামীতে যোগ দেওয়ার একটা চেষ্টা করেছিলেন, কিন্তু তারা আপনাকে তারা গ্রহণ করেনি। এই বিষয়টাকে আপনি কিভাবে বলবেন? জামাতে যোগ দেওয়ার প্রশ্নই আসে না। আমি জামাতের কোন নেতার কাছে গিয়েছি যোগদানের জন্য, তারা সেটা বলুক, সেই নেতা সহ বলুক যে আমার কাছে আসছিল জামাতে যোগ দেওয়ার জন্য। এটাও একটা কাল্পনিক, ভিত্তিহীন, মিথ্যে কথা। কখনো এটা সম্ভব না। আমি চরমোনাই পীর সাহেবেরকে ভালোবাসি, আমার বাবা ওখানে মুরিদ ছিলেন, আমি মনে মনে অনেক শ্রদ্ধা ভক্তি করি, ওনার কর্মকাণ্ড দেখি সারা বাংলাদেশব্যাপী, যে ওনার কর্মকাণ্ডগুলা, রাজনৈতিক কর্মকাণ্ডগুলা, সামাজিক কর্মকাণ্ডগুলা, ওয়াজ মাহফিলগুলা, এগুলো আমি দীর্ঘদিন থেকে আমি দেখি। আমার চিতলমারি এলাকায় ওনার যখন মাহফিল হয়, আমি ওখানে এই 10 বছর ধরে আমি বড় অঙ্কের একটা টাকা আমি ডোনেশন দিয়ে আসছি। আপনার খুলনায় আমি ডোনেশন দিয়ে আসছি। আমি তো তাকে ভালোবাসি, যার কারণে আমার ভালোবাসা থেকে আমি নিজে যেয়ে তার দলে আমি যোগদান করেছি, আমি তার আপনার মুরিদ হয়েছি। এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা, বানোয়াট কথা। আমাদের কোন নেতা বলবে যে আমি তার কাছে যোগদান করার জন্য গেছি? সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা কথা। আমরা তো অনেকগুলো প্রশ্ন উত্তর পর্বই আপনার সাথে হলো, কিন্তু যেগুলোই বলছি আপনি সেগুলোকে ভিত্তিহীন বলছেন, ডাহা মিথ্যা কথা বলছেন, অযৌক্তিক। আসলে কি এটা সম্ভব? আপনার বিরুদ্ধে মানে কোনো তথ্য প্রমাণ ছাড়া এরকম মানে অভিযোগ একটার পর একটাকে উপস্থাপন করার দুঃসাহসিকতা কেনই বা দেখাবে? এটা কেন মনে করেন আপনি? আমি এখানে আপনাদের পাল্টা প্রশ্ন করি, উনি কি কোনো অভিযোগপত্র আমার বিরুদ্ধে দেখাইতে পেরেছেন? উনি তো শুধুমাত্র কবিতার মতো ওনার বক্তব্য দিয়ে গেছেন মিডিয়ার কাছে, অমুক করেছে, সমুক করেছে, অমুক করেছে, সমুক করেছে, কিন্তু বাস্তবতা কোনো ডকুমেন্টে কি দেখাইতে পারছে? আমি চিতলমারি এলাকার উপজেলা চেয়ারম্যান ছিলাম, আমি ওই সময়ে কোনো প্রভাব খাটিয়ে কিছু করেছি ধরনের কিছু দেখাইতে পারছে? আমি জনগণের উপর প্রভাব খাটিয়েছি ধরনের কিছু দেখাইতে পারছে? আমি যে কাজগুলো করেছি সেগুলোর কিছু দেখাইতে পারছে? এটা মিথ্যা, ভিত্তিহীন। একটা লোক যখন, আমি একটা ব্যক্তি চিনি না, শাসকদেরকে জীবনে কিন্তু চিনি না, দেখি নেই, তার অফিসে কখনো যাই নেই, তার হাজার হাজার ছবি মিডিয়ায় ছাপা হয়েছে। সে সময় আপনারা বলেছেন যে অত মিডিয়া ছিল না, হাজার হাজার ছবি তার পত্রিকায় আপনার সিরিয়াল আকারে ছাপা হয়েছে। সেখানে তো অনেক লোকের ছবি ছাপা হয়েছে, সেখানে তো আমার নাম আসেনি, আমার ছবি আসেনি। এগুলো সম্পূর্ণ কাল্পনিক কথাবার্তা, উনি কবিতার মতো পাঠ করেছেন। এটা কি কোনো বাস্তবতার সাথে কোনো মিল আছে? এখানে দেখেন, আপনারা মিল পেয়েছেন বলেন? না, এটা আমরা দেখেছি যে বাংলা এডিশনের যে কমেন্ট বক্সে সেখানে উঠে এসেছে অনেক পাঠকের মন্তব্য যে যেখানে তথ্য উপাত্ত উপস্থাপন করার কথা ছিল সেখানে নিউজ কর্তৃপক্ষ ব্লার করা কিছু ছবি সংযুক্ত করেছে। এটার মাধ্যমে তারা কি ইঙ্গিত দিতে চেয়েছে, হয়তো এমন কিছু যে তাদের কাছে ওই তথ্য আছে, প্রমাণ আছে, তারা সেগুলোকে ব্লার করে দিয়েছে, কিন্তু এগুলোকে সামনে আনেনি। যাই হোক, সে আলাপ আমরা পরে আসবো। আমরা এখানে আরও একটা বিষয়ে উত্থাপিত হয়েছে যে ট্রাস্ট ব্যাংক থেকে 100 কোটি টাকা ঋণের মধ্যে 50 কোটি টাকা ছাড়িয়ে আনার পর আওয়ামী সরকারের পতন হয়, এবং আরও যে 50 কোটি টাকা আপনার আটকে ছিল এটাকে আপনি ছাড়িয়ে আনতে নাকি এক ব্যাংক কর্মকর্তাকে 8 কোটি টাকা ঘুষের প্রস্তাব দিয়েছিলেন। বিষয়টা কি সত্য? 2017 সালের সেপ্টেম্বর মাসে আমি 46 কোটি টাকা ট্রাস্ট ব্যাংকে জমাদান করি। ওনাদের বক্তব্য হচ্ছে মানে ব্যাংকিং নিয়ম অনুযায়ী ডিসেম্বর মাসে আমার লোনটি নবায়ন হয়।
ওনাদের কথা হচ্ছে ভুলের কারণে এই লোনটি নবায়ন হয় নাই, যার কারণে আমার লোনটি ক্লাসিফাইড হয়ে গেছে, এটা ওনাদের কথা। বাস্তবতা এটা রাজনৈতিক প্রভাবে এই কাজটি হয়েছে। সেই থেকে ওই ব্যাংকে টাকা দেওয়া ছাড়া আমি ওই ব্যাংক থেকে কোনো টাকা নেই। এগুলা ডকুমেন্টারি পাল্টে দেখাক। এখানে আরও অভিযোগ উঠেছে আপনার নামে এক নয় 5টি পাসপোর্ট রয়েছে, আর সবগুলো নাম ঠিকানা এক হলেও নাম্বার ভিন্ন, নম্বরগুলো আলাদা। এই বিষয়টি কি সত্য? ডাহা মিথ্যা কথা কিভাবে হয় সেটার প্রমাণটা এই পাসপোর্টটা। বাংলাদেশের এখন যে ডিজিটাল পাসপোর্ট হচ্ছে, কোনো ব্যক্তি তার ফিঙ্গারপ্রিন্ট দুইবার দেওয়ার কোনো সুযোগ নেই, পৃথিবীর কোনো লোক পারবে না। 5টা পাসপোর্ট তো দূরের কথা, 2টা পাসপোর্ট করার সুযোগ নেই কোনো। আমার নবায়ন একটা পাসপোর্ট সবসময়ের জন্য থাকে, যে পাসপোর্টটা আপডেট পাসপোর্ট বলে, সেইটাই। আমার পুরনো পাসপোর্ট 10টাও থাকতে পারে, তার নম্বর কি এক হবে? নাম ঠিকানা এক রেখে একটা পাসপোর্ট করে একটা লোক দেখাতে পারলে, বাংলাদেশের প্রেসিডেন্ট পারলে দেখাক যে একটা নাম ঠিকানা একে রেখে 2টা পাসপোর্ট করছি, বাংলাদেশের প্রেসিডেন্টও পারবে না, এটা কোনো সুযোগ নেই। কারণ ওই ফিঙ্গারে আটকে যাবে, বিদেশে গেলে ওই পাসপোর্ট ব্যবহার করতে পারবে না, ফিঙ্গারে সে ওই ইমিগ্রেশন পাস হইতে পারবে না। এটা সম্পূর্ণ মানে এটা কত বড় মিথ্যা কথা, এই নিউজটা যে কত বড় মিথ্যা, এটা তার বড় প্রমাণ। আমি এখানে বলতে চাই যে এইটা হচ্ছে স্যার সবচেয়ে বড় প্রমাণ যে এই নিউজটা কত বড় মিথ্যার উপরে এই নিউজটা দাঁড় করানো। আমি যদি এর সাথে আরও একটু সংযুক্ত করি, তারা কিন্তু আরও অভিযোগ তুলেছে অসৎ উপায়ে পাসপোর্ট সংগ্রহ নিয়ে দুদকে গোপন অভিযোগ দায়ের হয়েছিল আপনার বিরুদ্ধে। তদন্ত কর্মকর্তাকে প্রভাবিত করতে না পেরে তার বদলির আবেদন আপনি করেছিলেন। এটার পিছনে যৌক্তিকতা কি? যেখানে পাসপোর্টের কোনো দুর্নীতি হয় নেই, অর্থাৎ পাসপোর্ট 2টা করার সুযোগ নেই, সেখানে পাসপোর্ট নিয়ে দুদকে কোনো অভিযোগ হয়ই, এটা সম্পূর্ণ ডাহা মিথ্যা কথা। পালে দেখা যে আমার পাসপোর্ট নিয়ে দুদকে কোনো অভিযোগ হয়েছে, এটা সম্পূর্ণ মিথ্যা একটা কথা, এটার কোনো ভিত্তিই নেই। এখানে আরও একটা সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে, আপনি অবশ্য শুনেছেন মনে হয় ভিডিও প্রতিবেদনটি, যেখানে জয় জুট মিলে কর্মকর্তাদের বিরুদ্ধে চুরির মিথ্যা অভিযোগ এনে তাদেরকে বেধড়ক মারধর এবং সাদা কাগজে স্বাক্ষর নেওয়ার ঘটনাও ঘটিয়েছেন আপনি। এই বিষয়টা আপনি কিভাবে খণ্ডাবেন? এই বিষয়টা পরস্পর বিরোধী হয়ে গেল না? আমি যদি এই যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে 9 মাসের সম্ভবত 27 তারিখে, অর্থাৎ 24 সালের সেপ্টেম্বর মাসের 24 তারিখে আমি ওখানে স্থানীয় বিএনপি নেতা, জামাতের নেতা, ওই এলাকার ব্যবসায়ীদের সহ আমি বসে আমার যারা ওখানে কর্মচারী ছিল তাদের হিসাব নিকাশ নিচ্ছিলাম লাগাতারভাবে 5-7 দিন বসে। এক পর্যায়ে তারা হিসাব দিতে না পেরে, আমার প্রায় 10 কোটি টাকার আমার ফিনিশ গুডসের হিসাব দিতে না পেরে তারা ওখান থেকে মাগরিবের নামাজের টাইমে পালিয়ে যায়। পরবর্তীতে ওই এলাকায় একদিন তাদের মালামাল যোগসাজ এসে মানে চুরি করতে এসে ওই এলাকার মানুষের কাছে তারা ধরাশায়ী হয়। খবর দেয়, আমিও যাই, থানায় ফোন করে পুলিশ দিয়ে তাদের গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় এবং তাদের নামে মামলা হয়। তাহলে এটা আসলে এই যে কথাটা পরস্পর বিরোধী, যে আমি মারপিট করাইছি এবং আমি পলাতক ছিলাম, তা 2টা কথাই তো একটার সাথে একটা পারস্পরিক। এই মিথ্যা যে কথাটা, এটা তো এখানেই প্রমাণ হয়। আমি তাদের বিরুদ্ধে, আমার কর্মচারীদের বিরুদ্ধে, 3 জন কর্মচারী ওখানে ছিল, তারা প্রায় 10 কোটি টাকা ফিনিশ গুডে মালামাল তারা বিক্রি করে দিয়েছে আমি মিলে না যাওয়ার সুযোগে। এটা নিয়ে মামলা করেছি, মামলা চলমান, এটা পুলিশ বাদী, ফকিরহাট থানা এটার বাদী এই মামলার। তো এটা তো সম্পূর্ণ একটা মিথ্যা আলোচনা। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনার বিরুদ্ধে যে আত্মগোপনের অভিযোগটা রয়েছে 3 মাসের, এটা 2024 সালের সেপ্টেম্বরের 9 তারিখের কথা বলছেন আপনি, যে সময়টায় আপনার বিরুদ্ধে আত্মগোপনের অভিযোগ রয়েছে, সেই সময় আপনি ঘটনা ঘটিয়েছেন? জি, এটা 27 তারিখের ঘটনা। এটা হচ্ছে 27 তারিখের ঘটনা, অর্থাৎ 9 মাসের 27 তারিখ। 5 তারিখে সরকারের পতন হয়েছে আগস্ট মাসের, আর এটা হচ্ছে সেপ্টেম্বর মাসের 27 তারিখের ঘটনা। আমি সশরীরে থানায় উপস্থিত হয়ে আমি মামলা করেছি, তাহলে আমি আত্মগোপনে কীভাবে থাকি? যাই হোক, এই ব্যাপারটা আসলে দর্শককে বিশ্লেষণ করবে যে একটা লোক যদি আত্মগোপনে থাকে তাহলে সে আবার কিভাবে একই টাইমে অন্য একজনকে বেধড়ক মারপিট সহ সাদা কাগজে স্বাক্ষর নিতে পারে। এই বিচারে দায়ভার আমি দর্শককে দিয়ে রাখলাম। পরবর্তীতে আমি চলে যাচ্ছি, তাদের আরও একটি অভিযোগ ছিল, পিঁপড়াডাঙ্গার জাহিদুল ইসলাম তাপস নামের এক ব্যক্তির 7 শতাংশ জমি দখল করেছেন আপনি।
এটা আসলে কতটুকু অস্বীকার করবেন বা কিভাবে অস্বীকার করবেন? এটা নিয়ে কিন্তু একবার নিউজও হয়েছিল আপনার অনলাইন একটা নিউজ পোর্টালে। আমি এখানে আমার ফেসবুক আইডির বিষয়টা আমি চ্যালেঞ্জ করেছি। জাহিদুল ইসলাম তাপসের বাবা দাদাদের সাথে আমাদের পারিবারিক বিরোধ দীর্ঘদিন থেকে চলে আসছে। তার বাবা ওই কালীগঞ্জ বাজারের সম্পত্তিগুলো বিক্রি করে দিয়েছেন এবং ৬০ শতক জমির কথা বলছে, আমি তার জমি দখলে আছি। আমি আপনাদের এই মিডিয়ার কাছে চ্যালেঞ্জ করলাম যে ওনার যদি ১ শতক বা ২ শতক জমির কাগজ ওখানে থাকে, উনি ইউনোর কাছে জমা দিক কাগজটা, ইউনোর সহ আপনাদের সহ মিডিয়া সহ বসে আমি যদি সে প্রমাণ করতে পারে যে ওখানে ১ শতক জমির মালিক সে আছে, আমি তার ১ শতক জমি ভোগ দখল করি বা ২ শতক জমি ভোগ দখল করি, তাহলে বাজারে আমার অনেক মূল্যবান সম্পত্তি আছে, অনেক জায়গা জমি আছে, আমি সব জায়গা জমি ওদের নামে লিখে দেব। ওর বাবা একটা বাটপার টাইপের মানুষ ছিল, যে জমি ভাগে পেয়েছে তার চেয়েও বেশি জমি বিক্রি করেছে, সেই প্রমাণ আমার কাছে আছে। যদি তারা চ্যালেঞ্জ ছুড়ে আমি তাদের চ্যালেঞ্জ গ্রহণ করতে পারি, যদি আমি প্রমাণ করতে না পারি আমি ৫০ লক্ষ টাকা আমি জরিমানা দেবো। আমি মিডিয়াকে আমি আপনাদের মিডিয়ার মাধ্যমে আপনাদের এবং ওই জনগণকে আমি বলে দিলাম। আমি তো আগেও আপনাদের সাথে সাক্ষাৎকার দিয়েছি যে আমি যদি কেউ জমি দখল করি, তারা প্রশাসনের কাছে ডকুমেন্ট জমা দিক, জমা দিয়ে প্রশাসন আমার সাথে কথা বলুক। কই আমার বিরুদ্ধে তো এই ধরনের কোনো অভিযোগ তারা আনতে পারেনি, কোনো প্রশাসনের কাছে কোনো ডকুমেন্ট জমা দিইনি। এটা আমি চ্যালেঞ্জ করলাম, যদি এই ধরনের ঘটনা দেখাইতে পারে শাস্তি তো ভোগ করবই, বরং তো বললাম যে আমার যত সম্পত্তি আছে আমি ওখানে লিখে দিয়ে দেবো তাদের। আপনার বিরুদ্ধে তো আসলে অভিযোগের শেষ নেই, আমরা তবুও অনেক প্রশ্নের উত্তর জানলাম এবং শেষে আরও একটা বিষয়, স্পর্শকাতর একটা বিষয় জানতে চাই। যেহেতু আপনি উপজেলা চেয়ারম্যান ছিলেন, ইউনিয়ন চেয়ারম্যান ছিলেন, এবং আপনি যেখানে উপজেলা চেয়ারম্যান ছিলেন এবং ইউনিয়ন চেয়ারম্যান দায়িত্ব পালন করেছেন, ওই জায়গাটা আপনার হিন্দু ধর্মাবলম্বীদের একটা অনেক বড় একটা গুরুত্বপূর্ণ জায়গা এবং তারা ওখানে আপনার সংখ্যাগরিষ্ঠ। তো সেই জায়গা থেকে মানে আপনার বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে আপনি হিন্দু পরিবারগুলোর উপরে হামলা, এমনকি জগদীশ চন্দ্র বিশ্বাস নামের একজন ব্যক্তির ঘরে আগুন দেওয়া সহ মন্দিরেও অগ্নিসংযোগের চেষ্টা করেছেন আপনি বারংবার। এগুলো আপনি কিভাবে বলবেন বা কিভাবে ব্যাখ্যা করবেন? এই বিষয়টা তো হাস্যকর একটা ঘটনা। ওই এলাকার হিন্দু যারা আছেন, হিন্দু ধর্মের সবার সাথে আমার ভালো সম্পর্ক। ইভেন আমার যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিল তার সাথে আমার সম্পর্ক ভালো। তাহলে আমার ওখানে কোনো হিন্দুরা যদি এই ধরনের অভিযোগ করতে পারে যে তাদের মন্দির বা তাদের অগ্নিসংযোগ এই ধরনের কোনো বিষয় থাকে, আপনারাই দেখেন এটা সম্পূর্ণ কাল্পনিক একটা কথাবার্তা। যত সব এই টোটাল বিষয়টা একটা কাল্পনিক, এই ধরনের কোনো বিষয়ই নেই। ওই এলাকার হিন্দুরা, ম্যাক্সিমাম হিন্দুরা ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন। আমি যখন সন্তোষপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হই, যে এলাকায় ১০০% হিন্দু বসবাস, যেখানে ১০০% হিন্দু ভোট, সেই কেন্দ্রগুলোতে আমি সর্বোচ্চ ভোট পেয়ে, আমি ৮২% ভোট পেয়ে আমি চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। তো এখানে হিন্দুদের সাথে আমার সুসম্পর্ক রয়েছে, তা নাহলে তারা আমাকে ভোট দেবে কেন? এবং আমার বিপক্ষে যে প্রার্থী ছিল সেও হিন্দু, সে রানিং চেয়ারম্যান ছিল তখন, সেও হিন্দু, তারপরও তারা আমাকে ভোট দিয়েছেন। তাহলে আমার সাথে তো হিন্দুদের ভালো সম্পর্ক, এই কথাটা তো ঠিক না। আমরা সর্বশেষ এখানে যে বিষয়টি জানতে চাই, আপনার পরিবারের একাধিক সদস্য ইতিমধ্যে দুবাই পালিয়ে গেছে এবং গুঞ্জন রয়েছে আপনিও যে কোনো মুহূর্তে আপনার দেশ থেকে বিদেশে পাড়ি জমাবেন এবং পালিয়ে যাবেন। এই বিষয়টি অভিযোগ উঠেছে। আসলে আপনার পরিবারে পালিয়ে যাওয়া এবং আপনার পালিয়ে যাওয়ার এই যে একটা প্রচেষ্টা, এটাকে আপনি কিভাবে দেখছেন বা এই অভিযোগটাকে? দেখেন, আমার পরিবারের সদস্য বলতে আমার একটা ছেলে, একটা মেয়ে, আমার স্ত্রী আর আমি। আর আমার আব্বা মানে আমার বাবার হচ্ছে তার কোনো ভাই ব্রাদার ছিল না, তার কোনো বোন ছিল না। আমরা 3 ভাই। আমার বড় ভাই মারা গেছেন অনেক আগে, তার 2টা ছেলে, একটা ব্যাংকের ম্যানেজার আর একটা ইঞ্জিনিয়ার। আমার ছেলেটা আমেরিকায় লেখাপড়া করে দীর্ঘদিন হলো, আমার মেয়েটা বাংলাদেশে লেখাপড়া করতেছে। এর বাইরে আমার পরিবারের কোনো সদস্য নেই। আমার মেজো ভাই যিনি আছে উনি অসুস্থ, গ্রামে থাকেন, তার ছেলেমেয়েও সব গ্রামে। আমার পরিবারের কোনো লোক তো দুবাইতে থাকে না, আমার কোনো আত্মীয় স্বজনও দুবাইতে থাকে না। আমি ব্যবসার কারণে বাংলাদেশ না, শুধু বিভিন্ন দেশে আমি যাই, দুবাই শুধু না, বিভিন্ন দেশে। এই 5 তারিখের পরে অনেকবার আমি বিদেশে গিয়েছি, আবার দেশে ফিরে আসছি। তাহলে এই সমস্ত কথার কী বলবো, এর উত্তর দেওয়ার কোনো কিছু আছে? আমার কোন সদস্য পালিয়ে গেছে তার নাম বলুক। আমার একটা ছেলে বিদেশে গেছে অনেক আগে, সে লেখাপড়া করতেছে,
কুইন্স ইউনিভার্সিটিতে আপনার নিউ ইয়র্কে লেখাপড়া করতেছে, তা সেখানে এটা সবাই জানে। এখানে পালাই যাওয়ার কী আছে? আর দুবাইতে কোনো লোক আমার যায়নি, আমার পরিবারের কোনো লোক দুবাইতে যায়নি, বা আমার আত্মীয় স্বজনও দুবাইতে যায়নি। আমরা আপনার প্রত্যেকটা প্রশ্নেরই আমরা খোলামেলা উত্তর জানলাম, আপনার অবস্থানটাও জানতে চেষ্টা করলাম। এর পিছনে যে সত্য মিথ্যা যাচাই, এটার দায়ভার অবশ্যই দর্শকের উপরে থাকবে। আপনারা দেখেছেন বাংলা এডিশনের নিউজটি, আপনারা দেখেছেন, ভিডিও প্রতিবেদনটি দেখেছেন। তার সাথে সাথে আজকে 10 দিকের মুখোমুখি তিনি যে তার অবস্থানটাকে স্পষ্ট করেছেন, এটাও আপনারা অবশ্যই দেখবেন এবং দেখার পরে দুটোর সমন্বয়ে আপনারা বিচার করবেন আসলে কোনটি সত্য কোনটি মিথ্যা। তবুও একটি প্রশ্ন না করলেই নয় যে বারবারই কেন আপনাকে কেন্দ্র করে এরকম অভিযোগ আসছে এবং সামনে আবারও হয়তো আপনাকে কেন্দ্র করে কিছু অভিযোগ উত্থাপিত হবে। কিন্তু অনেক জায়গায় আমরা দেখি রাজনৈতিক নেতৃবর্গ যারা থাকে তারা হাজার অভিযোগের বিপক্ষে চুপচাপ থাকে, কিন্তু আপনি জনগণের সাথে খোলামেলা কথা বলেন এবং জনগণকে আপনার অবস্থানটা জানান দেওয়ার চেষ্টা করেন। এই জায়গাটা আসলে কি একটা ভালো লাগার বিষয়, জনগণ এই বিষয়টা নিয়ে আসলে আপনার প্রতি আরও বেশি ক্লিয়ার থাকে। এর জন্য বাগেরহাট 1 আসন বা যেটা আপনার সংসদীয় আসন আপনি নির্বাচন করতে যাচ্ছেন, তাদেরকে উদ্দেশ্য করে আপনার যদি কোনো ভিডিও বার্তা থাকে তাহলে আপনি অবশ্যই আমাদের 10 দিকের মাধ্যমে জানাতে পারেন। দেখেন, আপনারা যে মুহূর্তে আমার সাক্ষাৎকার নিয়েছেন, এই মুহূর্তে আমাদের আসন নিয়ে একটা বিশাল সমস্যার সৃষ্টি হয়েছে। নির্বাচন কমিশন কোনো আলোচনা ছাড়াই, কোনো শুনানি ছাড়াই, কোনো অভিযোগ ছাড়াই আমাদের বাগেরহাট 1 আসনের আমার ফকিরহাট উপজেলাকে বিচ্ছিন্ন করে আরেকটি উপজেলার সাথে সংযুক্ত করে আমাদের নির্বাচনী আসন কাটছাঁট করেছেন, যেটা কেউ অভিযোগও দেন নেই, কেউ এটা নিয়ে আপত্তিও করেন নেই, কোনো ধরনের শুনানিও হয়নি, যেটা নির্বাচন কমিশন কোনোভাবেই করতে পারে না, নির্বাচনী আইনে এটা নেই। এই আসনটা নিয়ে আজকে ব্যাপক আন্দোলন হচ্ছে বাগেরহাটে, সর্বদলীয় আন্দোলন হচ্ছে। বিএনপি আন্দোলন করতেছেন, জামাত আন্দোলন করতেছে, ইসলামী আন্দোলন করতেছেন, সব দল, এনসিপি আন্দোলন করতেছে। আর এখানে আমার কর্মকাণ্ড নিয়ে মিডিয়াকে আমি কেন সাক্ষাৎকার দিই, এই বিষয়টা হচ্ছে আমি পরিষ্কার থাকতে চাই যে আমি যে কাজগুলো করেছি বিগত দিনে ওই এলাকার মানুষ জানে, চিতলমারি এলাকার মানুষ জানে, আশপাশের উপজেলায়, এমনকি আমার বাগেরহাটের অন্য থানার উপজেলাবাসীও জানেন যে আমি কি কাজ করেছি। আমি যখন চেয়ারম্যান ছিলাম কোনো ধরনের 100 টাকা কেউ কাছ থেকে কোনোভাবে ঘুষ নিয়েছি এটা কেউ বলতে পারবে না। আমি উপজেলার যখন চেয়ারম্যান হয়েছি, আমি আপনাদের বলি, আমি চেয়ার টেবিল, ওখানে এয়ার কন্ডিশন, এমনকি কারেন্টের যে মিটার, সেই মিটারটাও আমি আমার নিজের টাকায় ওখানে লাগিয়েছি। আমি ওখানে উপজেলা চেয়ারম্যান যেদিন আমার মেয়াদ শেষ হয়েছে, আমি আমার চেয়ার টেবিল, আমার এয়ার কন্ডিশন আমি নিয়ে এসেছি, মিটারটা কেটে দিয়ে এসেছি। আমি এই 5 বছরে যে আমি ভাতা পেয়েছি, সেই ভাতাটা আমি একটি মাদ্রাসায় আমি দান করে দিয়েছি। আমি এইভাবে কাজ করেছি, যার কারণে মিডিয়া ফেস করা আমার জন্য ভয়ের কিছু নেই, কারণ আমি এই ধরনের কোনো কাজ করি নেই এবং ওখানে জনগণ তার সাক্ষী। তাহলে আমার মিডিয়া আসতে সমস্যা কোথায়? আমি উত্তর কেন দেবো না? আমি কেন পালাই থাকবো? আমি চুপ করে বসে থাকবো? আমি তো অবশ্যই উত্তর দেবো। কিন্তু এই ধরনের কাল্পনিক কথাবার্তা আমার যারা বিপক্ষে আছেন তারা বলতেছেন, তারা রাজনৈতিকভাবে ফায়দা নিতে চাচ্ছেন, সমালোচনার ঝড় উঠিতে চাচ্ছেন। আমি মনে করি যতই সমালোচনা আসুক না কেন, তাদের সাথে আমি নির্বাচনী মাঠে ইনশাআল্লাহ লড়ব। আগামীতে তাদের সাথে আমার নির্বাচনী মাঠে দেখা হবে, এর বাইরে আমার কিছু বলার নেই। আমি কি করেছি আমি ওই এলাকার মানুষের উপর ছেড়ে দিলাম। আমি যদি খারাপ কাজ করি আমাকে ভোট দেওয়ার দরকার নেই, আমার যদি কোনো খারাপ কাজ তার প্রমাণ দিতে পারে আমাকে ভোট দেওয়ার দরকার নেই। আমি শুধু এটুকুই বলবো, মানুষ তার সঠিক বিবেচনা করবেন। সবাইকে ধন্যবাদ। হ্যাঁ, আমি আবারও ধন্যবাদ জানিয়ে আমি বাগেরহাট 1 আসনের সমগ্র মানুষকে ধন্যবাদ জানিয়ে আমি আপনাদের এই মিডিয়াকে ধন্যবাদ জানাই। আবারও আপনাদের সাথে দেখা হবে। সুপ্রিয় দর্শক, অভিযোগের স্তূপে আবৃত থেকেও নিজের অবস্থান স্পষ্ট করেছেন মোল্লা মুজিবুর রহমান শামীম। তিনি দাবি করছেন সবকিছুই সাজানো কাহিনী, উদ্দেশ্য প্রণোদিত রাজনৈতিক ষড়যন্ত্র। এখন প্রশ্ন রয়ে গেল, জনগণ কাকে বিশ্বাস করবে? অভিযোগকারীর গল্প নাকি অভিযুক্তের জবাব? সময়ই দেবে এর উত্তর। তবে আজকের সাক্ষাৎকার আমরা প্রত্যাশা রাখি জনগণের সামনে খোলস খুলে দিয়েছে বিতর্কিত সেই আলোচনার অন্তর্নীল দিক। আমরা অপেক্ষায় থাকব তার ভাষ্যমতে জনগণের রায়ের অপেক্ষায়। আবারও দেখা হবে নতুন কোনো এপিসোডে। হুসেন মোহাম্মদ আরমান, 10 দিক। ভালো থাকবেন, ভালো রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।